আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের আরেকটা প্রবলেম সমাধান করব। এর আগে আমরা কিন্তু 7 নম্বর যে প্রবলেমটা ছিল সেখানে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের যে রৈখিক পার্টটুকু ছিল, মানে জড়তার ভ্রামকের আগ পর্যন্ত এইটুকু অংশ নিয়ে হচ্ছে কয়েকটা প্রবলেম সলভ করেছি এবং মনে হয় 6 এবং 7 সেই কনসেপ্টের উপর বেস করেছিল। তো আজকে হচ্ছে 8 এবং পরবর্তী ভিডিওটাতে আমরা 9 নম্বর প্রশ্নে আমরা নিউটনীয় বলবিদ্যার যে কৌণিক যে অংশটুকু আছে তার উপর ভিত্তি করে অন্যান্য অনেক চ্যাপ্টারের সাথে মিল রেখে যেই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন এক্সামে এসেছিল আইআইটির বা যেই মেইনের সেই টাইপের প্রশ্নগুলো থেকে আমরা এক এক করে সিলেক্ট করে সলভ করার চেষ্টা করব। তো আজকে যে প্রবলেমটা সেটা নেওয়া হয়েছে যেই মেইন এক্সাম 2018 সালের একটা প্রশ্ন থেকে। আমার মনে হয় তোমরা প্রশ্নটা দেখার পরেই হচ্ছে সবাই সলভ করতে পারবা, সমস্যা হবে না। তো আমরা প্রশ্নটাতে একবারে চলে যাই। আমি চাইবো তোমরা প্রথমত হচ্ছে ট্রাই করো নিজেরাই, তারপরে যদি হচ্ছে পারো কিংবা না পারো শেষের দিকে আমার সাথে আনসারটা একটু মিলিয়ে নিও যে ঠিকঠাক আছে কিনা। ওকে, তো একেবারে প্রশ্নে যাওয়ার আগে আমি প্রথমত একটু আমাদের কোর্সের আপডেট দিতে চাই। আমরা কিন্তু অলরেডি ফিজিক্স এবং ম্যাথে অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলেছি। এই গত উইকই যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম গতদিন, সেটা হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা এবং কনিক, এবং এটার কিন্তু পরীক্ষাও হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে আপলোড দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করো তাহলে দেখতে পাবে সবগুলো কিন্তু চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস একেবারে হচ্ছে সাজানো অবস্থায় আছে, অথবা আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু প্রাইভেট গ্রুপে এগুলো তোমরা পেয়ে যাবে। বর্তমানে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি আজকে থেকেই হচ্ছে আমি একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারটা, এবং ম্যাথে হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই দুটো চ্যাপ্টার শুরু হবে। খুবই ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য। সেটা অবশ্যই এই দুটো থেকে একটা না একটা কোশ্চেন সবসময় আসে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যারা এনরোল করোনি কিংবা এনরোল করতে চাও অথবা আমাদের সাথে কথা বলতে চাও ডিটেলসের ব্যাপারে, তাহলে তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের কোয়েশ্চেনে চলে যাব। প্রশ্নটা একবার পড়বো আমি, তোমরা হচ্ছে দেখো কতটুকু চেষ্টা করে করতে পারো। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এ ডিস্ক রোটেটস অ্যাবাউট ইটস এক্সিস অফ সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে প্রতিসম, অর্থাৎ একটা ডিস্কের যদি কথা বলি, এর ঠিক মধ্য জায়গায়, যেই জায়গায় হচ্ছে একটা অক্ষ গেলে গেলে আলটিমেটলি ওটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে, বা হচ্ছে যেই অক্ষ থেকে প্রত্যেকটা পয়েন্ট আসলে একই দূরত্বের পয়েন্টগুলো সবাই হচ্ছে সমান সমান দূরত্বে আছে একটা জায়গা থেকে, সেটাকে আমরা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি বলছি। বা এখানে বাংলায় লিখে দিয়েছি আমি, প্রতিসাম্যের অক্ষ বরাবর, একটি চাকতি তার প্রতিসাম্যের অক্ষ বরাবর ইন এ হরিজন্টাল প্লেন অ্যাট এ স্টেডি রেট অফ 3.5 রেভলিউশনস পার সেকেন্ড। অর্থাৎ এটা রোটেট করছে হচ্ছে হরিজন্টাল প্লেন, তার মানে হচ্ছে আনুভূমিকভাবে এভাবে রোটেট করছে, কল্পনা করে এভাবে রোটেট করলো। এবং রোটেশনের ক্ষেত্রে তার যে ভ্যালুটা দেওয়া আছে, কত কৌণিক বেগে রোটেট করছে, সেটা হচ্ছে 3.5 রেভলিউশনস পার সেকেন্ড। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সে 3.5 3.5 বার ঘূর্ণন হয়। রেভলিউশন মানে কতবার ঘূর্ণন সে দিচ্ছে সেটা। এ কয়েন প্লেসড at a distance of 1.25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার ফ্রম দ্য এক্সিস অফ রোটেশন। একটা কয়েনকে হচ্ছে প্লেস করা হয়েছে, কত দূরত্বে প্লেস করা হয়েছে আমাকে এখানে বলে দিল যে এই যে এক্সিস থেকে হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার তো না, সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার দূরত্বে হচ্ছে একটা কয়েনকে আমি রেখে দিয়েছি। রোটেশন রিমেইনস অ্যাট রেস্ট, স্থির অবস্থায় রাখা আছে অন দ্য ডিস্ক, অর্থাৎ এটা ঘুরছে বাট এটা কিন্তু স্থির অবস্থায় আছে। ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে বলেছে, বা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বিটুইন দ্য কয়েন অ্যান্ড দ্য ডিস্ক, আমাকে বের করতে বলেছে কয়েন এবং ডিস্কের মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অর্থাৎ তোমার হচ্ছে ফ্রিকশনের যে গুণাঙ্কটা, ঘর্ষণের সহগের যে মানটা, ঘর্ষণ গুণাঙ্কটা সেটা বের করতে বলেছে, যেখানে জি এর মান আমাকে ধরে নিতে হবে যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তো দেখো, আশা করি তোমরা সলভ করতে পারবে, বাট আমি হচ্ছে যারা হচ্ছে এই কনসেপ্টটা দেখোনি তাদের জন্য একটু সলভ করে দিচ্ছি। দেখো, যখনই এরকম কোন একটা রোটেটিং প্লেনে একটা কেউ থাকে, স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। তাহলে এই যে কয়েনটা আছে, এই কয়েনটার মধ্যেও বাইরে থেকে, এই সেন্টার থেকে বাইরের দিকে আউটওয়ার্ড একটা ফোর্স কাজ করবে বলে মনে হয়, যে ফোর্সটাকে আমরা হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে বল বা কেন্দ্র বিমুখী বল নামে চিনি। যদিও কেন্দ্র বিমুখী বল বলতে দুনিয়াতে কিছু নাই, এটা আমাদের হচ্ছে তৈরি করা একটা বল। কেন্দ্রমুখী বল বলে জিনিস আছে, বাট কেন্দ্র বিমুখী বল হচ্ছে যেটা হচ্ছে অলিক বল বলে বা অবাস্তব একটা বল। এই বলটাকে আমরা হচ্ছে কল্পনা করে নিই বিভিন্ন যেসব প্লেনে, মনে করো হচ্ছে যেসব রেফারেন্স অফ ফ্রেমের মধ্যে
আমরা হচ্ছে নিউটনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারি না ডিরেক্টলি। সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে মিথ্যা একটা বলকে কনসিডার করে নিই, যেটাকে আমরা সিডো ফোর্স বলি। ইংলিশে বা বাংলায় বলা হয় এটাকে হচ্ছে তোমার অলিক বল, মানে মিথ্যা একটা বল। এই বলটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না, বাট যেহেতু এই যে কয়েনটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি, কয়েনটা নিজেও কিন্তু স্থির না, কয়েনটা যেহেতু এর সাপেক্ষে এদিকে এদিকে ঘুরছে, তার মানে যাকে তুমি অ্যানালাইসিস করতে চাচ্ছ তারও যদি নির্দিষ্ট কোনো বেগ থাকে বা ত্বরণ থাকে, বেগ থাকলে আসলে সমবেগ থাকলে সমস্যা নেই, তার যদি নির্দিষ্ট একটা ত্বরণ থাকে, তাহলে সে যেই ফ্রেমের মধ্যে আছে বা যে প্রসঙ্গ কাঠামোর মধ্যে আছে, সেই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। তো এরকম অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে থাকা কোনো বডির যদি আমরা ডিটেইলড অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাকে আসলে একটা ফেক একটা ফোর্স কল্পনা করে নিতে হয় জিনিসটাকে ভিজুয়ালাইজ করার জন্য। এর জন্য এই যদি হচ্ছে এখানে আটকে থাকতে চায়, তো তার কাছে মনে হয় যে সে বাইরের দিকে মনে হয় যেন ছিটকে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন বাইরের দিকে তাকে পুশ করে ঠেলে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি বাইরের দিকে পুশ করা কোনো ফোর্স এখানে থাকে না, বরং সেটা তার কাছে নিজস্ব জড়তার কারণে মনে হয়। বাট আমরা অ্যানালাইসিস করার সুবিধার্থে আমরা কল্পনা করে নেব যে হ্যাঁ, এই যখন এই চাকতিটি এইভাবে ঘুরছে, চাকতিটা ঘোরার সাথে সাথে এর উপরে থাকা যে কয়েনটা, সেই কয়েনটা একটা আউটওয়ার্ড একটা ফোর্স ফিল করছে, যে ফিলটা আমরা বলতে পারি হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, বা কেন্দ্র বিমুখী বল, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, বাট এটা ধরে গেলে আমাদের প্রবলেমটাকে বুঝতে সুবিধা হয়। বা যে কোনো নন ইনার্শিয়াল ফ্রেম বা অজড় প্রসঙ্গ কাঠামোতে থাকা কোনো একটা বস্তুর আমরা অ্যানালাইসিসটা ভালো মতো করতে পারি। সিডো ফোর্স নিয়ে আলোচনা করছি কোর্সে, তো আমি এত ডিটেলসে যাব না, খুব সিম্পল একটা প্রবলেম, তো এটা হচ্ছে আমার মনে হয় না আলোচনা করার প্রয়োজন আছে এতটুকু প্রবলেমের জন্য। যাই হোক, দেখো তাহলে এই যে কয়েনটা আছে এই ডিস্কের উপর, এই ডিস্ক যেহেতু রোটেট করছে এবং কয়েনটা যেহেতু ডিস্কের সাথে উপরে অবস্থিত এবং সে যেহেতু স্লিপ করছে না, তার মানে ফ্রিকশনের কারণে সে আটকে থাকবে, তো সে অ্যাকচুয়ালি তার উপর যে ফোর্সটা কাজ করছে এই দিক বরাবর একটা, যে যার কারণে সে বাইরের দিকে ছিটকে যাবে বলে মনে হচ্ছে, তাহলে এটাকে আটকে ধরে রাখবে কে? এটাকে অবশ্যই আটকে ধরে রাখার মতো আরেকজন ফোর্স থাকা উচিত এখানে, যে ফোর্সটা অ্যাকচুয়ালি এই দিক বরাবর কাজ করবে। এটাকে আমরা বলবো হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স, তাই না? যেহেতু এই দুইটার মধ্যে একটা হচ্ছে তলের মধ্যে একটা ঘর্ষণ আছে এবং ওই ফ্রিকশনাল ফোর্সটা একে এই দিক বরাবর টেনে ধরে রাখবে। এখন যেহেতু এই কয়েনটার নিজস্ব একটা ভর আছে, তাহলে আমি এই ভরের কারণে তার জন্য একটা কি ওজন পাবো না? তার জন্য একটা ওজন পাবো, আমি এটাকে এ পাশে লিখি, এখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, নাহলে এখানে লিখলেও হতো। দেখো, এখন দেখো এর যে ভর আছে, এর ভরের কারণে একটা ওজন এখানে থাকবে, এবং সে যেহেতু ডিস্কের উপর অবস্থিত, তাহলে ডিস্ক তাকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, সেই প্রতিক্রিয়া বলটাকে আমরা আপাতত এন নামে নামকরণ করি, নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে এই যে আমি এই সবগুলো ফোর্সে যদি একটু ব্যালেন্স করতে চাই, এই জিনিসটা ডানে বামেও কোনো দিকে মুভ করছে না বা উপরে নিচেও কোনো দিকে মুভ করছে না, তার মানে আমি বলতেই পারি যে এন এর মান অ্যাকচুয়ালি এম জি এর সমান হওয়া উচিত, কারণ তার ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট নাই, তাহলে এন এর মান অ্যাকচুয়ালি এম জি এর সমান হবে। প্লাস যেহেতু সে অ্যাকচুয়ালি বস্তুটি ডানে বামেও মুভ করছে না, তাহলে আউটওয়ার্ড যে ফোর্সটা তার ফিল হচ্ছে, এই যে অলিক বলটা যেটা কেন্দ্র বিমুখী বল, এটা অ্যাকচুয়ালি এটার সমান হওয়া উচিত। অর্থাৎ আমি বলতে পারি যে আমার এফ সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। আচ্ছা, আমরা কিন্তু এফ এর সাথে এন এর একটা রিলেশন জানি ফ্রিকশনের থেকেই। সেটা কি রিলেশন? যে কোনো একটা তলে যখন অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে, তাহলে অভিলম্ব প্রতিক্রিয়ার সাথে এই এফ এর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে আমরা লিখি এফ সমান মিউ ইনটু এন। তাহলে সেখান থেকে আমি বলতে যদি পারি যে এন এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? এন এর পরিবর্তে আমি এমজি লিখতে পারবো, কারণ একটু আগে আমরা দেখলাম যে এন এর মান অ্যাকচুয়ালি এমজি এর সমান হচ্ছে। তাহলে এফ এর পরিবর্তে তুমি লিখে দাও মিউ ইনটু এমজি ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর। তাহলে এম এম যদি কেটে দেই, তাহলে এখান থেকে আমার মিউ এর একটা ভ্যালু আসবে, যেটা আমি বলবো ওমেগা স্কয়ার আর ডিভাইড বাই জি, এবং শুধুমাত্র আমি যদি ভ্যালুগুলো পুট করি আমার মনে হয় মিউ এর ভ্যালুটা চলে আসবে। এখানে ওমেগার ভ্যালুগুলো দেওয়া আছে 3.5 রেভলিউশনস পার সেকেন্ড। দেখো, রেভলিউশনকে রেডিয়ানে প্রকাশ করার জন্য কি করতে হয়? এক রেভলিউশন মানে হচ্ছে একটা 2 পাই রেডিয়ান কোণ ঘূর্ণন উৎপন্ন করা, তাই না? 2 পাই রেডিয়ান। তাহলে 3.5 রেভলিউশন মানে কি? 3.5 এর সাথে যদি 2 পাই গুণ করি, তাহলে রেভলিউশনকে আমি হচ্ছে ঘূর্ণনকে আমি রেডিয়ানে প্রকাশ করতে পারবো। তাহলে 3.5 এর সাথে 2 পাই গুণ করো, তাহলে রেভলিউশন পার সেকেন্ড হয়ে যাবে তোমার রেডিয়ান পার সেকেন্ড, যেটা আমাদের দরকার। তাহলে আমি করব কি, এখানে লিখবো 3.5 ইনটু হচ্ছে 2 পাই, এর উপর হচ্ছে হোল স্কয়ার দিব আমি, ইনটু হচ্ছে আর, আর স্মল আর,
স্মল আর এর ভ্যালু কত এখানে? স্মল আর হচ্ছে তোমার বলা আছে যে কয়েনটা কত ডিস্টেন্সে আছে, তাহলে কয়েনটা আছে 2.5 সেন্টিমিটার। ও আমি ভুল লিখেছি না, 2.5 না, এটা হচ্ছে 1.25 সেন্টিমিটার দূরত্বে দেয়া আছে, 1.25 সেন্টিমিটার। তাহলে আমি এটা লিখবো হচ্ছে 1.25 সেন্টিমিটার। তাহলে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই জি। জি ধরতে বলেছে তোমাকে 10, তাহলে 10 তোমাকে ধরতে হবে। তো এটা যদি ক্যালকুলেট করি আমার মনে হয় মিউ এর ভ্যালু আমরা পেয়ে যাব। চলো দেখি একটু ক্যালকুলেট করে দেখি কত আসে ভ্যালুটা। 0.60, হ্যাঁ 0.60 এর কাছাকাছি, 0.6 ধরতে পারো। এই হচ্ছে আনসার। দেখো তোমাদের সাথে মিলিয়ে নাও যে আনসারটা ঠিক আছে কিনা। এটা খুবই সিম্পল প্রবলেম, খুবই তাড়াতাড়ি খুব সহজে করা যায়। তো যদিও আমি হচ্ছে অলিক বলের সাপেক্ষে জিনিসটাকে বোঝালাম, এভাবে তুমি তুমি যদি কল্পনা না করো তবুও হবে। তবুও হবে কিভাবে? যে কোনো ঘূর্ণায়মান বস্তুর উপরে অ্যাকচুয়ালি সে যদি ঠিক থাকতে চায়, যে কোনো ঘূর্ণায়মান বস্তুর উপরে সে যদি ঠিক থাকতে চায়, তাহলে অ্যাকচুয়ালি তার কেন্দ্রমুখী বরাবর একটা ফোর্স থাকা উচিত, তাই তো? আমরা এটা জানি যে কোনো একটা বস্তু যদি ঘুরতে চায় তাহলে অবশ্যই সে যখন ঘুরে তার বেগের ডিরেকশনটাকে স্পর্শক বরাবর বাইরের দিকে হয়। তাহলে সে যদি রোটেট করেই বারবার ফেরত আসতে চায় একটা হচ্ছে তোমার সার্কুলার পথ বরাবর, তাহলে সার্কুলার পথ বরাবর তার একটা কেন্দ্রমুখী ফোর্স থাকা উচিত। তাহলে এখানে কেন্দ্রমুখী বলটা তাকে কে দিবে? তাকে কেন্দ্রমুখী বলটা অ্যাকচুয়ালি ফ্রিকশনাল ফোর্সটাই প্রোভাইড করবে। তোমরা এভাবেও চিন্তা করতে পারো। অথবা আমি যেটা বললাম যে নন ইনার্শিয়াল কোনো ফ্রেমের মধ্যে যদি তুমি নিউটনের সূত্রটা খাটাতে চাও, তাহলে আমরা যেই দিকে কেন্দ্রমুখী বলের ডিরেকশনটা যেটা আসলে এইদিকে হওয়া উচিত তার ঠিক বিপরীত দিকে আরেকটা ফোর্সকে কল্পনা করে নেওয়া, সেম মানের, যেটাই হচ্ছে তোমার একটা সিডো ফোর্স বা অলিক বল। তাহলে এইভাবেও তুমি কল্পনা করতে পারো কেন্দ্র বিমুখী বলের সাপেক্ষে। অথবা তুমি কল্পনা করতে পারো যেহেতু এই বস্তুটা রোটেট করছে, তাহলে রোটেশনের জন্য তার অবশ্যই একটা কেন্দ্রমুখী বল থাকা উচিত। তাহলে কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করবে কে তাকে? কেন্দ্রমুখী বলটা প্রোভাইড করবে এই দুইটার মধ্যকার যে ফ্রিকশনাল ফোর্সটা, যেটা অ্যাকচুয়ালি এই দিক বরাবরই কাজ করতে হবে, আদারওয়াইজ সে তো হতে ছিটকে পড়ে যেত ওই পাশে, তাই না? তাহলে এদিক বরাবর যে ফোর্সটা কাজ করবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী বলের মানের সমান হবে। এবং সেই সাপেক্ষে তুমি বলতে পারো যে হ্যাঁ, এই দিক বরাবর কেন্দ্রের দিক বরাবর ফোর্সটা ইকুয়ালস টু হওয়া উচিত। তাহলে তার জন্য ঘূর্ণায়মান অবস্থায় থাকার জন্য তার জন্য প্রয়োজনীয় যে কেন্দ্রমুখী বল সেটার সমান। তুমি এইভাবে কল্পনা করলে প্রবলেমটা হবে। অথবা আমি যেভাবে বললাম তুমি যদি সেভাবে চিন্তা করো কোনো সমস্যা নেই। মানে নিউটনের সূত্রে অ্যাকচুয়াল কনসেপ্টের সাপেক্ষে জিনিসটা ভুল, বাট প্রবলেম করার জন্য ইটস ওকে, মানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে প্রবলেম, আশা করি বুঝতে পারা গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এর পরের ক্লাসটিতে আমরা আরেকটা খুবই সুন্দর একটা প্রবলেম সলভ করবো। এটা তো খুবই ইজি ছিল তোমাদের জন্য, বাট তোমাদের জন্য নেক্সটে যে কোয়েশ্চেনটা আসবে 9 নাম্বার, এটা তোমরা কেউ মিস করার চেষ্টা করবো না, কারণ খুবই ভালো একটা প্রশ্ন কিন্তু আমরা সলভ করবো। তো যাই হোক, বিদায় নেওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, যারা তোমরা কোর্সে এনরোল করতে চাও তোমরা কিন্তু চাইলে এখনো করতে পারো। এখনো কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাইনি। আমরা হচ্ছে ফার্স্ট পেপারের মোটামুটি 3টা চ্যাপ্টার মূলত শেষ করেছি এখন পর্যন্ত ফিজিক্সের, এবং সামনে কিন্তু ধীরে 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 আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে সেকেন্ড পেপারের দিকে চলে যাব। তো যাই হোক, নেক্সট ভিডিওতে কথা হবে অন্য কোনো প্রবলেম নিয়ে। আসসালামু আলাইকুম।